আসসালামু আলাইকুম দর্শক, দেশের নানান ধরনের ডামাডোল, নানান ধরনের ঘটনার মধ্যে একটি বিষয় অন্তত কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি। একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, আর একজন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মানুষের মনে নানান ধরনের গুঞ্জন, মুখে মুখে নানান ধরনের গুজব, নানান ধরনের প্রশ্ন ফিসফিসানি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করতে যাচ্ছেন, অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। এবং সাম্প্রতিক সময় অর্থাৎ গত 3 দিন ধরে এই গুঞ্জনটি প্রকট আকারে ধারণ করেছে। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনই এরকম একটি সিদ্ধান্ত নেবে, মানুষের ধারণার বাইরে ছিল। যখন এই ঘটনাটা ঘটল, তারপর থেকেই এই দুই ব্যক্তি সম্পর্কে নানান ধরনের গুঞ্জন। তো 3 দিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবনে গিয়েছিলেন, এটা সত্য কথা। এটিকে কেন্দ্র করে একটি পক্ষ বলার চেষ্টা করছেন তিনি সামরিক কূ ঘটানোর জন্য সেনা সমাবেশ ঘটিয়েছিলেন বঙ্গভবনে। কারা এই বিষয়টি বলছেন? যারা সেনাপ্রধানকে যে কোনো হোক চাকরিচ্যুত করাতে চান। সেনাপ্রধান শেখ হাসিনার নিয়োগকৃত, তাকে দিয়ে বিশ্বাস নেই তিনি যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন, তাই এখনই সময় তাকে বরখাস্ত করার। তারা বলছেন যে জেনারেল ওয়াকার সামরিক কূ ঘটানোর জন্য এই কাজটি করেছেন। তবে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের প্রবল আপত্তির মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। আরেকটি পক্ষে বলছেন যে তাকে বরখাস্ত করার যাবতীয় কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল, সেভাবে সরকারের প্রস্তুতি ছিল। প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি চিঠি নাকি রাষ্ট্রপতি দপ্তরে গেছে, যেটা সেনাপ্রধানকে চাকরিচ্যুত করার জন্য, এবং সেখানে রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করা হয়। এই কথা শুনে, এটি পুরনো কথা, তারপরেও আমি একটু মেলানোর জন্য তাদের সামনে তুলে ধরছি বিষয়টা আসলে কি। তো এই বিষয়টি যখন সেনাপ্রধান জানতে পারলেন, তার পক্ষ হয়ে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান সহ 10th ডিভিশনের জিওসি সহ আরো কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এটি ঠেকানোর জন্য বঙ্গভবনে যান, এবং একটা সময় সেনাপ্রধান নিজেই তাদের সঙ্গে যুক্ত হন। তারা সেখানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে কনভিন্স করেছেন যাতে ওই চিঠিতে স্বাক্ষর করা না হয়, এবং তারা সেটিতে সফল হয়েছেন। অর্থাৎ এই দুই ঘটনার যেটিই হোক, কিছু একটা ঘটেছে, এটা নিশ্চিত, এবং কিছু একটা যে ঘটবে, কিছু একটা ঘটতে চলেছে, এটা মানুষ দীর্ঘদিন ধরে আশঙ্কার মধ্যে রয়েছেন। এখন বিষয় হচ্ছে কি, যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত, এটা আমরা সবাই জানি। তাই সরকারের সব পক্ষের থেকে তাকে সন্দেহের দৃষ্টিতে রাখা হয়েছে। খুবই স্বাভাবিক একটি বিষয়, এবং যার কারণে সরকারের আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, তার নেতারা অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আমরা তো প্রকাশ্য দেখলাম যে বঙ্গভবন ঘেরাও করা হলো তার অপসারণের জন্য। পরবর্তীতে বিএনপির প্রবল আপত্তির মুখে সেই বিষয়টি ঠেকানো গেছে, কিন্তু পুরোপুরি যে তিনি নিশ্চিন্ত অবস্থা আছেন, নিশ্চয় তা নয়। আর সেনাপ্রধান পড়েছেন উভয় সংকটে, এটিও পুরনো কথা। আওয়ামী লীগের একটি বড় অংশ, 80% নেতাকর্মী মনে করেন যে তিনি বিট্রে করেছেন শেখ হাসিনার সঙ্গে, এবং তিনি এই সরকারের হয়ে কাজ করছেন। অর্থাৎ আওয়ামী লীগের একটি বড় অংশের চোখে যেমন তিনি চক্ষুশূল, ঠিক একইভাবে আবার সরকারের মধ্যকার একটি প্রভাবশালী বড় অংশের সন্দেহের মধ্যে সেনাপ্রধান যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারেন যে কোনো সময়। সামরিক কূ করে তিনি বর্তমান সরকারে বিদায় দিতে পারেন, বা নিজের হাতে ক্ষমতা নিয়ে নিতে পারেন। বিষয়টি হচ্ছে যে এই যে সন্দেহ বিশ্বাসের দোলাচল, সবকিছুর পেছনে পাল্টা যুক্তি থাকতে পারে, কিন্তু বাস্তবতা এতেই সাধারণ মানুষ এখনো মনে করেন সেনাপ্রধান রাইট ট্র্যাকে আছেন, এবং সেনাপ্রধান এই মুহূর্তে সবচেয়ে বেশি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় রয়েছেন, জীবন ঝুঁকির মধ্যে রয়েছেন। এটাও সত্য কথা। সেনাপ্রধান যেটা বলছেন রাইট ট্র্যাকে আছেন কিনা, তিনি তো 5 আগস্ট বলেছিলেন যে তার উপরে আস্থা রাখতে এবং যত দ্রুত সম্ভব দেশকে একটা গণতান্ত্রিক অবস্থায়
উত্তরণের ব্যবস্থা তিনি করে ফেলবেন, যা যে বক্তব্যের প্রতিধ্বনি তিনি আবারও করলেন গত 25 ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডি দিবসে। তিনি তার বক্তব্যে ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাদের, তখনও তো এই পার্টি আত্মপ্রকাশ করেনি, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুমুল সন্দেহ ছিল এবং সন্দেহ প্রকট আকার ধারণ করলো যে আওয়ামী লীগকে তিনি ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগের অংশগ্রহণের কথাও বোঝাতে চাইছেন। এরপরে তো আরো অনেক কাহিনী ঘটেছে। সেনাপ্রধান আওয়ামী লীগকে চান কি না চান, সেনাপ্রধান নির্বাচন চান কি না চান, তার একটি কথা তো গুরুত্বপূর্ণ ওই দিন ছিল, যার কারণে আমার এই কন্টেন্টটি করা। সেটি হচ্ছে, আপনারা সবাই কাদা ছুড়াছুড়ি করবেন না। এইভাবে একে অন্যের প্রতি কাদা ছুড়াছুড়ি করলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমাকে তখন দোষারোপ করতে পারবেন না। প্রত্যেকের জায়গা থেকে একটু চিন্তা করুন। তিনি যতই বিতর্কিত হন অথবা বিতর্কের বাইরে থাকুন, এই কথাটিকে আমরা কেউ অস্বীকার করতে পারবো? যা কিছু ঘটছে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, যা কিছু ঘটছে রাজনৈতিক সমীকরণ থেকে বিএনপির বিপক্ষে একসময় এনসিপি আবার কখনো জামাতের বিপক্ষে, জামাত আবার কখনো এনসিপির বিপক্ষে, বিএনপি আবার জামাতের বিরুদ্ধে, এই যে কাদা ছোড়াছুড়ি, এর মধ্যে আমরা ধরে নিলাম সব কটি পার্টি দেশপ্রেমিক, কিন্তু এই দেশটিকে নিয়ে যে একটা গভীর ষড়যন্ত্র চলছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। গভীর এক ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে। তো আমরা সেনাপ্রধানের বক্তব্য কিভাবে উড়িয়ে দেব? আমি সেনাপ্রধানের বিপক্ষে অবস্থান নিলেও তার এই বক্তব্যগুলোকে আমি কিভাবে অ্যাভয়েড করব? এগুলো তো দৃশ্যমান। এবং সর্বশেষ করিডোর ইস্যুতে যা কিছু শুরু হয়েছে, মানুষের মনে নানান ধরনের শঙ্কা, এবং করিডোর ইস্যুতে সেনাবাহিনী সেনাপ্রধানের নেতৃত্বে অবিচল রয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা করিডোর দিতে চাইছে না, এগুলো আমরা শুনতে পাচ্ছি। যদিও শুনতে পেয়েছি যে বিভক্তির সৃষ্টি হয়েছে, কেউ কেউ চাইছেন যে না, সরকার যা চাইছে বা করিডোর দেওয়ার চিন্তা ভাবনা আবার প্রাথমিক সিদ্ধান্তের পর্যায়ে গেছে, সেটির সঙ্গে একমত। কিন্তু পরবর্তীতে আবার শুনলাম যে না, সবাই সেনা সদস্যরা সবাই সেনা প্রধানের নেতৃত্বে অবিচল, যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যতই ঝুঁকি আসুক না কেন তারা সেটির পক্ষে থাকবে। এবং সর্বশেষ যেটি জানা গেল, আমি নিশ্চিত নই যে যুক্তরাষ্ট্র যেহেতু করিডোরটি চাইছে, যুক্তরাষ্ট্র তার যে সফরটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সেটি ক্যান্সেল করা হয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বা নিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এখন মানুষের মনে দুজন মানুষকে নিয়ে নানান ধরনের ফিসফেশনি মুখে মুখে। কি হতে চলেছে, আসলে কি হতে চলেছে আমরা এখনো নিশ্চিত নই। নানান জায়গা থেকে, নানান কর্নার থেকে নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, নানান ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি আসলে শক্ত কোনো রেফারেন্স ছাড়া এই মুহূর্তে আর কোনো মন্তব্য করতে চাই না। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাপ্রধান কেন বাধা, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেনাপ্রধান বাধা, এটি এজন্যই বলছি যে সরকারের সাথে বিভিন্ন বিষয়ে সেনাপ্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু তিনি এখন পর্যন্ত কার্যকর কেন পদক্ষেপ নিচ্ছেন না? দেশ যে একটা চরম ব্যর্থতায় পর্যবসিত, ইউনূস সরকারকে যে আর কোনো দেখবার, আর কোনো সময় দেবার সময় নেই, এটি কেন করছেন না? এটি সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সেনাপ্রধান বাধা সর্বক্ষেত্রে হয়ে উঠেছেন। আপনারা সর্বশেষ যেটি জানতে পেরেছেন বা জেনেছি আমরা, যে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সেনাপ্রধান নাখোশ, তিনি নিষিদ্ধ করতে বারণ করেছিলেন। এমনকি এই যে মিয়ানমারের মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর উঠিয়ে দেওয়া ইত্যাদি নানা বিষয়ে সেনাপ্রধানের সরকারের সাথে দ্বিমত। যদিও এটি বিশ্বাস করাও যায় না যে সেনাপ্রধানের সম্মতি ছাড়া, সেনাপ্রধানের ইশারা ছাড়া যে এই কাজগুলো ইউনূস সরকার করছে, এটি কিন্তু সাধারণ মানুষ এটি বিশ্বাস করবে না। কারণ সেনাপ্রধানের বা সেনাবাহিনীর ইশারা ছাড়া বাংলাদেশে এখন কিছু হচ্ছে, এটি আসলে ভাবা যায় না। বেশিরভাগ মানুষই মনে করেন যে সেনাপ্রধানের ইশারাতে যা কিছু দেশে ঘটছে সব কিছু তার ইশারাতেই
ঘটছে। মনে করবার মনে না করবার কোনো কারণ এখন পর্যন্ত জেনারেল ওয়াকার ঘটাননি। কারণ 5 আগস্ট তিনি বলেছিলেন দেশের জনগণকে আশ্বস্ত করেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি। তিনি সরাসরি হয়তো দায়িত্ব নেননি, সরাসরি শাসন ক্ষমতাটা নিজের হাতে নেননি, কিন্তু একজনকে নিয়োগ করেছেন, একটা সরকারকে নিয়োগ করেছেন। আপনারা যে যাই বলুন না কেন, সেনাবাহিনী ছাড়া, আমি বারবারই বলি না যে এগুলো আন্দোলন ফান্দোলন কিচ্ছু না, সেনাবাহিনী ছাড়া এই সরকারকে, বিগত সরকারকে পতন ঘটানো অসম্ভব ছিল। এবং সেনাবাহিনী পতন ঘটিয়ে একটা সরকার গঠন করবার পর কি ঘটছে দেশের মানুষ দেখছেন। তো সেই জায়গায় সেনাপ্রধান যে বাধা হয়ে দাঁড়াচ্ছেন, কিন্তু এটা আলাপ হচ্ছে যে সেনাপ্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আসলে বাংলাদেশের অবস্থাটা এমন ভয়ঙ্কর অবস্থা। আফ্রিকার দীর্ঘদিন যাবৎ যে হানাহানি দেশগুলো আছে, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, সেগুলোর থেকে কোনো পার্থক্য নেই। পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো পার্থক্য নেই। বাংলাদেশের রাজনীতি দেউলিয়া। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাকে আপনি বিশ্বাস করবেন বলুন তো ভাই? আওয়ামী লীগ, বিএনপি, অন্য কেউ? এই যে গতকালকে আওয়ামী লীগের এক নেতা, বিশাল ডাকসাইটে 90-এর ছাত্র নেতা অসীম কুমার উকিল, তার 16টা ফ্ল্যাট, 5টা দোকানের সন্ধান পাওয়া গেছে বলেই আদালত সেগুলোতে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন। অসীম কুমার উকিল হয়তো কম চুরি করেছেন। 16টা ফ্ল্যাটের দাম কত হবে? 5টা দোকানের কত হবে? সব মিলে 1-150 কোটি টাকার বেশি না, 200 কোটি টাকার বেশি না। কিন্তু এমন আওয়ামী লীগ নেতাও আছেন যে হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন। তাহলে অসীম কুমার উকিলকে আমরা ছোট চোর বলতে পারি? আবার বিএনপির কথা বলছেন। এই যে আজকে আপনারা হাসনাতদের বলেন না যে এরা সম্পূর্ণ নিম্নবিত্ত পরিবার থেকে, অসহায়, খেতে পারতো না, পড়তে পারতো না পরিবার থেকে এসছে। বিএনপির কটা নেতা জমিদার পরিবার থেকে এসছে দেখান তো ভাই। বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, সব তো এই ধরনের পরিবার থেকেই এসে চুরি ডাকাতি করে ধনকুবের হয়ে গেছে। কাজেই বাংলাদেশের রাজনীতি ব্যর্থ। আজকে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আসলে দেশটা যে কোন দিকে যাবে, কোন পথে যাবে, সেটি একটা বড় প্রশ্ন। তারপরেও এই যে বর্তমানে যে একটা অরাজকতা চলছে, মাৎসন্যয় চলছে, এটির একটা অবসান হবে, নিশ্চিতভাবে হবে। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ভারতের প্রতিক্রিয়া আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নিষিদ্ধের বিরুদ্ধে। একটা প্রতিক্রিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুধুমাত্র প্রতিক্রিয়া ব্যক্ত করেই কি ভারত চুপ আছে? নিশ্চয়ই নয়। শোনা যাচ্ছে এর মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে ফোনে কথা বলে সতর্ক করে দিয়েছেন। সেনাপ্রধান নিজে থেকে যদি বর্তমান সরকারের সাথে বাধা হয়ে থাকেন আর ওদিক থেকে যদি সতর্কতা আসে, তাহলে নিশ্চয়ই ধারণা করাই যায় যে শীঘ্রই কিছু একটা ঘটতে যাবে। আপনি কাকে বিশ্বাস করবেন? ভারত এটিও করতে পারে। রাজনীতি, বাংলাদেশের রাজনীতি তো ব্যর্থ। সেই জায়গায় মন্দের ভালো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতিকে বিশ্বাস করার কথা যদি ভারতের ক্ষেত্রে বলা হয়, তাহলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে ভারত কোনোভাবেই বিশ্বাস করবে না বা করতে পারে না। মন্দের ভালো, বড় চোর ছোট চোর, এইভাবে যদি সেগমেন্ট করে, বড় চোরের চেয়ে আমার ছোট চোর ভালো, সেটি আলাদা বিষয় যে আওয়ামী লীগের উপর বিশ্বাস রাখলো। কিন্তু এখনকার উত্তরণটা কিভাবে ঘটবে? ভারতীয় বা বৈশ্বিক সহযোগিতায় শেষ পর্যন্ত কি সেনাবাহিনী ক্ষমতা নেবে? এমনটাও ঘটতে পারে এবং ঘটা উচিত। এখন অবস্থাটা এমন, এই যে দেখেন গত 2-3 দিন যাবৎ কি ঘটছে দেশে, গত 2-3 দিন যাবৎ না, গত 10 মাস যাবতই কি ঘটছে দেশে। একটা সময় বাংলাদেশের মানুষের স্বস্তি নিঃশ্বাসের ব্যাপার আছে। শুধুমাত্র, আমি বারবার বলি যে শুধুমাত্র বিশেষ একটি রাজনৈতিক দলের নেতা কর্মী ছাড়া
জামাত, বিশেষ করে জামাতে ইসলামী মনে করছে যে এটা একটা স্বর্গরাজ্য, এটা তাদের জন্য স্বর্গরাজ্য, তারা যা করবে তাই হবে এই দেশে। অবস্থাটা এমন, তাদের জন্য ছাড়া, তাদের কর্মী সমর্থকদের ছাড়া কারো জন্য স্বস্তির কিছু নেই। এমনকি এই যে সমন্বয়কদের যে রাজনৈতিক দল, তারাও চরম তোপের মুখে আছে, অন্যান্যরা তো আছেই। সেই জায়গায় এই মুহূর্তে সমাধান কি? এই মুহূর্তে সামরিক বাহিনী ক্ষমতায় নিয়ে নিক, এবং সামরিক বাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় সেটি 5 বছর, 2-4-5 বছরের হয়ে যেতে পারে, এমনটা হতে পারে। এবং ভারত যদি সেটিকে সমর্থন করে, আমি বারবার বলি যে ভারতের সমর্থন খুব বড় একটা ব্যাপার। আপনারা জানেন যে ভারত নীরব থাকতে থাকতে ইতিমধ্যে অ্যাকশন শুরু করেছে, বিশেষ করে পাকিস্তান নিয়ে বড় ধরনের অ্যাকশন শুরু করেছে। ভারত যেহেতু একটা অ্যাকশন মুডে আছে, ভারত কাউকে ছাড়বে না। তুরস্ককে ধরেছে, চীনকে ধরেছে, বাংলাদেশকেও ধরেছে কিছু কিছু ক্ষেত্রে, এবং বাংলাদেশকে চূড়ান্তভাবে ধরবে। কারণ বাংলাদেশকে ধরবার তো কারণ আছে, বাংলাদেশ ভারতের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমি বারবার বলি, এগুলো বারবার বলা দরকার, স্মরণ করিয়ে দেওয়ার দরকার। বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্ডার বৃহত্তম বর্ডার। এই বর্ডার রাষ্ট্রটা যদি এমন কোনো ঘটনা ঘটে, এখানে যদি পূর্ণাঙ্গভাবে জঙ্গিতন্ত্র কায়েম হয়, তাহলে ভারতের জন্য পশ্চিমবঙ্গ এবং আমাদের লাগোয়ার যে রাজ্যগুলো আছে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই রাজ্যগুলো হুমকির মুখে পড়বে। ভারত নিশ্চয়ই চাইবে না যে বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ রূপে জঙ্গিতন্ত্র কায়েম হোক। পাকিস্তানে জঙ্গিবাদ নিধন করবার জন্য সর্বোচ্চ পদক্ষেপে আছে ভারত। সেই জায়গায় বাংলাদেশেও সেই জঙ্গিতন্ত্র নির্মূল করবার চেষ্টা করবে। আপাতত যদি রাজনীতি ব্যর্থ হয়, রাজনীতিকে যদি প্রতিষ্ঠা করার সমস্যা হয়, ভারত যদিও বারবার বলছে, যেমন রণধীর জয়সওয়াল আওয়ামী লীগের নিষিদ্ধের সেই বয়ানের মধ্যে, সেই বক্তব্যের মধ্যেই তিনি বললেন যে বাংলাদেশে একটি দ্রুত, অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চান তারা। চান ঠিক আছে, কিন্তু সাময়িকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচনটা কিভাবে হবে? ইতিমধ্যে তো আওয়ামী লীগ নিষিদ্ধ, কিংবা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েও যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটাও কি সর্বমহলে গ্রহণযোগ্য হবে কিনা, সেই প্রশ্নগুলো আছে। সেই জায়গায় সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, নিয়ে সেনা শাসন হলে রাজনৈতিক দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আসে, কিন্তু আসলে আইন বা নিয়ম বা কানুন শিথিল করারও তো ব্যবস্থা আছে, শিথিল করাও তো যায়। জরুরি অবস্থা জারি করেও তো চাইলে যদি আইন সংশোধন করতে পারে। এই যে এই সরকার মনের মাধুরী মিশিয়ে যখন যেটি প্রয়োজন হচ্ছে, একের পর এক মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারি করে নিচ্ছে। এই যে গত 10 মাসে কমপক্ষে শতাধিক অধ্যাদেশ জারি করে নিয়েছে বর্তমান সরকার। কিসের সংবিধান, কিসের আইন, কিসের বিধান, কিচ্ছু না। নিজেদের মনে যা চাইছে তাই মনের মাধুরী মিলিয়ে আইন পাশ করে নিচ্ছে। তো সেই জায়গায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়, তাহলে সেটি বাংলাদেশের জন্য মঙ্গলজনক। যদিও বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব দেউলিয়া, আমি নিজে এই নেতৃত্বের প্রতি বিরক্ত। এমন কেউ নেই, এই যে আওয়ামী লীগেরই এমন কেউ নেই যে চুরি চামারের সাথে যুক্ত নয়। কাকে নেতৃত্বে আনবেন, কাকে আপনার প্রতিনিধি নির্বাচন করবেন, কাকে আপনার ভাগ্য নিয়ন্ত্রক করবেন, কাকে আপনি রাষ্ট্র পরিচালনায় পাঠাবেন? তারপরে বলছি যে মন্দের ভালো আওয়ামী লীগ। সেই জায়গা থেকে যেটি হোক, একটা ব্যবস্থা আসুক, অন্তত পক্ষে বাংলাদেশে একটা স্বস্তি আসুক। আমি জানি যে স্বস্তি আসবে না। বাংলাদেশ সেই সব দেশ, পাকিস্তান, আফ্রিকার সেই সব দুর্যোগ পীড়িত দেশ, সেই দেশে স্বস্তি কখনো আসবে না। সেই জায়গা থেকে এভাবেই আমাদের বাঁচতে হবে, এটিই বাংলাদেশের মানুষের নিয়তি, এভাবেই চলতে হবে। কিন্তু আপাতত অন্ততপক্ষে এই যে বর্তমানে যে পরিস্থিতিটা চলছে, এখান থেকে অন্ততপক্ষে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলানো দরকার বাংলাদেশের মানুষের। সেই স্বস্তির নিঃশ্বাসটা হয়তো আসবে খুব শীঘ্রই, আবার নাও আসতে পারে। কারণ আমরা গত 10 মাস ধরে বলছি যে এই বুঝে আসছে। কারণ বর্তমানে এই যে কদিন পর পর একটা করে গুজব ওঠে, এই যে সেনাবাহিনীতে এই মুহূর্তে বেশ কিছু ভেতরে নানা রকম কর্মকাণ্ড ঘটছে।
সেই কর্মকাণ্ডের প্রেক্ষিতে যদি একটা কিছু হয়, এরকম করতে করতে ঘটে যায়। তো সেই জায়গা থেকে যদি একটা কিছু ঘটে, সেটা অন্ততপক্ষে বাংলাদেশের মানুষের জন্য সাময়িক স্বস্তির যেন কারণ হয়, সেটাই আমাদের প্রত্যাশা।